এখানে 5টি ইন্ডিভিজুয়ালের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন কিছুক্ষণের মধ্যে। এর বাদে everyone is available until further notice. আপনার শিওর আমরা এখান থেকে বের হওয়ার পর আপনারা একটা প্রেস রিলিজ পাবেন রিগার্ডিং সবার যে কোয়েশ্চেনটা আছে। এখন রিয়াসেল ভাইয়ের কোয়েশ্চেন ধরেই বলি যে যেহেতু এই তদন্তটা অনেক দিন ধরে চলছিল, ওই তদন্ত চলার সময় আমরা বোর্ডে ছিলাম না, বাট আমরা আমাদের সাথে এটাতে আমাদের কি ইনভলভমেন্ট, আমার কাছে মনে হয় যে যখন এই জিনিসটা আসে একটা বোর্ড ডিসাইড করতে পারে এই জিনিসটাকে লেন্দি করা, আর একটা বোর্ড ডিসাইড করতে পারে এই জিনিসটাকে একটা এক্সাম্পল হিসাবে সেট করে দেওয়া। আমাদের কাছে যখন এই জিনিসটা নিয়ে আসছে তখন আমরা জিনিসটা দেখেছি, আমি দুটো প্রশ্ন করেছি, ডু উই হ্যাভ এনাফ এভিডেন্স? আই গট মাই আনসার, I said execute. This is high time to set an example in Bangladesh cricket যে এই জিনিসটা একটা এক্সাম্পল হয়ে শুরু হইতে হবে। আমরা এই জিনিসটাকে চাইলে হয়তো ড্র্যাগ করতে পারতাম, আরো 2 মাস 3 মাস নিয়ে যেতে পারতাম, ইলেকশনের পরে নিয়ে যেতে পারতাম, এটা একটা বোর্ড ডিসাইড করতে পারে। বাট আমাদের যে এতটুকুই আমাদের ইনভলভমেন্ট, পুরো তদন্ততে আমরা ছিলাম না, এভিডেন্স কালেক্ট করাতেও আমরা ছিলাম না, অনেক ইনফরমেশনও আমাদের কাছে ছিল না। যখন আমাদেরকে এগুলো সব পরবর্তীতে প্রেজেন্ট করা হয়েছে, আমাদের বোর্ডের তরফ থেকে একটাই কথা বলা হয়েছে যে ডু উই হ্যাভ এনাফ এভিডেন্স? উই গট আওয়ার আনসার এন্ড আই সেড এক্সিকিউট। এটাই ছিল আমাদের বোর্ডের ডিসিশন। আপনারা পেয়ে যাবেন এটা। থ্যাংক ইউ। আপনি এটা ওখানে তো আচ্ছা, আরেকটা জিনিস হলো যে এখানে 5টি ইন্ডিভিজুয়ালের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন কিছুক্ষণের মধ্যে। এর বাদে everyone is available until further notice. যদি ক্রিকেটারদের কথা বলছি আমি, they are all available until further notice, এই 5 জনের বাইরে। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, ওনার একটা নিয়ে নিন। আপনি তো এই বোর্ডে অনেকদিন ধরে আছেন, ক্রিকেট বোর্ডের সাথে, মানে এটা আসলে কতটা ফিজিবল মনে হয় যে যে প্ল্যানগুলো হচ্ছে এগুলো এক্সিকিউট করা, আর লাস্ট বোর্ডের যে সকল ফেলিয়ারগুলো ছিল ওইটার তো আপনি একটা পার্ট, আমি তো এটার আনসারটা দিলাম। আপনার 11th এডিশনের বিপিএল এর গভর্নিং কাউন্সিলে আমি ছিলাম, বাট আমাদের মিটিং আগে বিপিএল এ ছিলাম না, আমি লজিস্টিক্স কমিটিতে ছিলাম, গেম ডেভেলপমেন্টে ভাইস চেয়ারম্যান ছিলাম। তো আমাদের যার যার ডিপার্টমেন্ট যেহেতু ভাগ করা, আমরা ইউজুয়ালি অন্য ডিপার্টমেন্টে আমরা উইথড্র করলাম। এটা কি এনাফ না? আর ফাইনাল ব্যাপারটা বলেন কোনটা? আমি যে ব্যাংকগুলো বলছি এটা কি এক্সিকিউট করা আপনি এইটা আমাদের তো ট্রাই করতে হবে, শুরু করতে হবে, আর নাহলে তো আমরা বলতে পারবো না এটা আদৌ সম্ভব কি সম্ভব না। অবশ্যই মানে প্রপার ওয়েতে চেষ্টা করলে আমিও এটাকে ইম্পসিবল মনে করি না। ফ্র্যাঞ্চাইজকে যদি আমরা সামহাউ কনভিন্স করতে পারি বাংলাদেশে আসার জন্য, দ্যাট উইল বি আ গুড স্টেপ ফরওয়ার্ড। অবশ্যই তার আগে আমাদের নিজেদের দেশের যারা কর্পোরেট আছে তাদেরকে অ্যাপ্রোচ করা, প্লিজ, প্লাস এরকম ফরেন যারা লিগসে, যারা সাকসেসফুল লিগসে যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, যখন ওনাদের মতো টিম যদি আমরা কনভিন্স করতে পারি বা আপনারা ইন্টারেস্টেড হন, তাহলে অটোমেটিকলি দ্য ভ্যালু অফ দ্য লিগ গ্রোস। সো আমি আই এম আ ভেরি বিগ বিলিভার ইন দিস। আর আবার একই কথা বলি, ফরেন রেপুটেটেড ইনভেস্টার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেক দলই হতে পারে, আমি বললাম যে এখানে জাস্ট পার্টিকুলারলি একটা কথা বলবো না। এখানে আপনারা যদি দেখেন সিপিএল ও ভালো টুর্নামেন্ট, পিএসএল ও ভালো টুর্নামেন্ট, আইপিএল ইজ দ্য বেস্ট টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এরকম দলগুলোর মধ্যে যদি এখন তো দেখছি একটা দল অনেক জায়গায় দল কিনছে, সো এরকম যদি এটা বাংলাদেশ, I think will be a great market for them. Economically is very cheap compared to other countries. Even to run the whole franchise, the amount of money they're spending probably in other leagues is significantly low. এই জায়গায় যদি আমরা রাইট ভাবে করতে পারি, I think this can be profitable. I genuinely think this can be profitable for everyone.
আইএনডি বলে একটা ইন্টারন্যাশনাল স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে একটা চুক্তি করার কথা শুনেছিলাম যে তারা বিপিএল ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট কোম্পানি আছে এইটার আপডেটটা কি আদৌ কোনো চুক্তি হয়েছিল কিনা বা তারা এটা নিয়ে আসলে কতটুকু অগ্রসর হয়েছে যদি একটু ক্লিয়ার হ্যাঁ, যেহেতু আমি ছিলাম না ওই সময়, আর এটার যতটুকু আমি অল্প ইনফরমেশনই জানি যে ওনাদের সাথে কোনো এগ্রিমেন্ট করা হয় নাই। সো আমি অ্যাকচুয়ালি ডিটেলসও জানি না যে কি অফার করেছিল না ছিল, বিকজ আমি ওই সময় ছিলাম না ওই সময়। বাট এখন এই মুহূর্তে এটা তো ধরেন দিস ইজ সামথিং দ্যাট যখন আমরা এই সমস্যাগুলো সমাধান করব and then we look forward for the next season of BPL, এই জিনিসগুলো তখন উঠে আসবে। অবশ্যই দেখব যে what they offered and what gains we were getting if we have signed that contract, তাহলে ওটা একটা আলোচনা আমরা করতে পারি। বাট at the moment ভাইয়া যে আপনাকে যে ইস্যুস গুলো বললাম, যে ইস্যুস গুলোকে রেকটিফাই করা and accountability তে আনা ইন্ডিভিজুয়ালসদেরকে, it is highly important. ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে লাস্ট দুটো ফ্র্যাঞ্চাইজির কথা বললেন, একটা যেটা বিশ্বরে নিয়েছেন বিসিবি, আর আরেকটা ফ্র্যাঞ্চাইজি যেটা নোয়াখালী, তাদেরকে আপনারা এখানে কিনতে কেন বাধ্য হতো, মানে কি ছিল ভেতরে আপনার একটা ছোট এটিএম কিনা, তারা একটা ভেতরে ব্যাকগ্রাউন্ড যদি না থাকে তাদেরকে কেন ফ্র্যাঞ্চাইজি হিসেবে মনোনয়ন দেওয়া হবে, একটা বিষয়। আরেকটা বিষয় হলো আপনি নিজে যখন বারবার অনেকবার বলেছেন যে পাকিস্তান পর্যন্ত রেভিনিউ দিতে পারে, বাংলাদেশ সেই জায়গায় বারবার ফ্র্যাঞ্চাইজি দিয়ে ব্যর্থ হয় এবং এখন লস প্রজেক্ট হিসেবে বিবেচনা করছেন। এই জায়গায় যেহেতু আপনাদের কি কনসার্ন ছিলেন, বাংলাদেশে আপনি অ্যাজ এ প্রেসিডেন্ট কি করবেন? দেখেন, প্রথমত তো একটা সিস্টেমের মধ্যে আনতে হবে জিনিসটাকে। এটা আসলে ফাইন্যান্সিয়ালি ফ্র্যাঞ্চাইজিদের জন্য প্লাস ইভেন ফর দ্য প্লেয়ার্স, এটা একটা সিস্টেমের মধ্যে আনতে হবে সো দ্যাট ইন রিটার্ন যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন টাইমে বিভিন্ন সময় বলেছি যে ফ্র্যাঞ্চাইজিরা প্রবলি 15, 16, 18 কোটি 20 কোটি টাকা পর্যন্ত একটা সময় খরচ করে, ইন রিটার্ন তারা কি পাচ্ছে? প্রবলি 90% is loss for them. একটা ফ্র্যাঞ্চাইজি তো 1 বছর 2 বছর ফর দ্য লাভ অফ দ্য গেম এই জিনিসটা কন্টিনিউ করতে পারতেন। ইভেনচুয়ালি আপনি যখন একটা বড় কর্পোরেট আসবে, ওরা কিন্তু ব্যালেন্স শিটই দেখবে। সো উই নিড টু সেট অ্যান্ড ডিসাইড যে আসলে এটা কিভাবে কি ফরম্যাটে আনলে প্রবলি হইতে পারে 2 বছর 3 বছর লস, 4 বছর লস, বাট একটা সময় যায় এটা তো একটা প্রফিটেবল হইতে হবে। অ্যান্ড ওটার জন্য যেটা সবচেয়ে বড় থাম্ব রুল, ওটা আনফরচুনেটলি আমরা কোনো সময় করতে পারি না, ইজ দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই গেম। আপনি যদি পৃথিবীতে যে সাকসেসফুল টিমগুলা, ওরা কিন্তু এই জায়গাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয়, ইজ দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আপনি আজকে আইপিএল বা অন্য বড় বড় লিগে চাইলে কিন্তু যে টিম কিনে নিতে পারবেন না। আপনি ইউ হ্যাভ টু ওয়েট সার্টেন ইয়ার্স, অর অনেক কষ্ট করে যদি কেউ বিক্রি করতে চায় তাহলে হয়তো বা সার্টেন পার্সেন্টেজ আপনি কিনতে পারেন। বাট আনফরচুনেটলি বাংলাদেশে কালকে ঘুম থেকে উঠেও আপনি একটা বিপিএল টিম কিনতে পারেন। তো এই ডিমান্ডের সাপ্লাই যদি না থাকে তো এটার চাহিদা তো কোনোদিন বাড়বে না। এই জিনিসটাকে আমাদের সামহাও ওই যে এটা আমরা কখন করতে পারবো, যখন আমাদের কাছে 6টা টপ ফ্র্যাঞ্চাইজি থাকবে যারা ইজ রেডি টু ইনভেস্ট ইন বাংলাদেশ ক্রিকেট ফর 10 years। তখন প্রবলি অন দ্য 6th year যদি 7 নম্বর ফ্র্যাঞ্চাইজ আমরা ইন্ট্রোডিউস করতে চাই, মেবি তখন ওর ভ্যালুটা বাড়বে। এটাই আপনি যদি দেখেন, দ্যাটস দ্য ইকোনমিক অফ ইট, দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমরা কোনো সময় এই জিনিসটা মেনটেনই করতে পারিনি। দুটো বিষয় আমরা একটা হলো যে প্রিভিয়াস বিপিএল এর কন্ট্রাক্ট ছিল বলে আপনি মনে করছেন? না, ছিল বলে মনে করি না, আমি বলেছি যে অ্যাকাউন্টেবল নিতে হবে। হ্যাঁ, আপনাদের বোর্ড ইন্টারিম বোর্ড, আপনি যে সময় আপনার হাতে আছে এই সময়ের মধ্যে আপনাদের পক্ষে কি কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব? ব্যাপারে প্রসেসটা চালু করা কার্যকরভাবে আপনারা নিতে পারবেন কিনা, এবং বিপিএল যদি ভালো ফ্রেঞ্চাইজি না পান নেক্সট সিজনে বিপিএল হবে না, এই সিদ্ধান্ত কি আপনি কার্যকরভাবে আপনি নিতে পারবেন এবং পরবর্তী বোর্ড সেটা পরবর্তী বাধ্য থাকবেন? নট নেসেসারিলি, অ্যাবসলিউটলি নট নেসেসারিলি যে আমি এই সিদ্ধান্ত নিব না যে আমি
যে টাইমলাইন আমাকে কভার করে না, ওরকম কোনো সিদ্ধান্ত আমি নিব না। বাট এই জিনিসগুলো এক্সপোজ করাটা ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, বিকজ মানুষজন বা প্লেয়ার্স বা মিডিয়া যখন আমরা কোনো কিছু ভালো অ্যাচিভ করছি, আমরা কিন্তু খুব বুক ফিলায় এই জিনিসটা আপনাদেরকে জানি। আর যখন কি কারণে বিপিএল গুলো সাফার করছে, এটাও তো জানার রাইট সবাই রাখে। এটা লুকাচুরি করার তো গেম না। আমার কাছে মনে হয় we are an অর্গানাইজেশন, আর এই অর্গানাইজেশনকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ওন করে। সো এখানে যদি কোনো কিছু রাইট না হয়ে থাকে, এই জিনিসটাকে এক্সপোজ করাটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যখন এই এক্সপোজটা করছি, এক্সপোজটা কি খালি আপনাদেরকে জানানোর জন্য করছি? অবশ্যই না। এই এক্সপোজটা করছি পরবর্তী যারা বোর্ডরা আসবে, তখন তারা এটা জানতে পারবে যে হোয়াট হ্যাজ হ্যাপেন এন্ড হোয়াট হ্যাজ নট। তখন তাদের সিদ্ধান্ত কি হবে এটা তো আমি বলতে পারি না, বাট অ্যাটলিস্ট ওনাদের জেনে থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। Last thing question. রেকমেন্ডেশন থাকতে পারে। ভাই গত বিপিএল এর দায়িত্বে যারা ছিলেন তারা একাধিকবার কিন্তু মিডিয়ার সামনে এসে বলেছেন যে ব্যাংকটি টাকা সম্পূর্ণ দল দিয়েছে, কিন্তু শেষমেশ আমরা জানতে পারলাম যে তারা মিথ্যে বলেছে। তো তারা যেমন একটা প্রতারণা করলো সবার সাথে, তো এর বিরুদ্ধে আসলে অ্যাকশন নেওয়া উচিত কিনা? আমি একটু ক্লিয়ার করেছি এটা। আই হ্যাভ সেড অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। পরবর্তী স্টেপ আমরা কি নিব এটা আমরা বোর্ড মিটিং করে ডিসিশন নিব। আমি তো এটা অবশ্যই মনে করি যে তাদের অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। ভাই 11 এডিশনের কথা যদি বলি, 11 এডিশনের কথা যদি বলি, সম্ভবত বুধবার রাজশাহী থেকে আমরা ওই সময় কথা হয়েছিল ফিক্সিং এন্ড পেমেন্ট ইস্যু অল। ওই গভর্নিং কাউন্সিলটাতে আসলে আপনিও ছিলেন। জি। ওই সময় আপনার আসলে সিদ্ধান্তগুলো কেমন ছিল, যে সরকারের দিকগুলো নিয়ে কথা যেহেতু ওটা নিয়ে কথা হচ্ছিল। আরেকটা হলো আপনি অ্যালেক্স মাস্টারের একটা কথা বললেন, তার মানে আপনারা হচ্ছে ওই যে ভাষণ মিস্টার আপনাদের কথাটা শুনছি, সেটা আপনারা হয়তো করেছেন। সেখানে আসলে তিনি কিছু প্লেয়ারেরও কথা বলা হয়েছিল, কেন সেখানকার থেকে আসলে আপনাদের ডিসিশন কোনো নেওয়া যাচ্ছে না, বা তাদেরকে এক্সপোজ করার কোনো প্ল্যান আছে? আচ্ছা, গভর্নিং কাউন্সিলে আমি গতবার ছিলাম, এটা ট্রু। আমাদের অভিযোগটা যদি আপনাদের মনে থেকে থাকে, আমরা বলেছিলাম যে আমাদের না জানিয়ে ডিসিশন হচ্ছিল, আর এটা প্রমাণ হচ্ছে গভর্নিং কাউন্সিলের মিটিং কয়টা হয়েছে। গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে যদি কোনো এই ধরনের কোনো ডিসিশন মিনিটস হয়ে থাকে, দেন আই এম অলসো রেসপন্সিবল। বাট আই এম শিওর আমি ওই ডিসিশনগুলোতে ছিলাম না। আর 9টা প্লেয়ারের বিষয়ে এটা আপনারা একটু পরে জানতে পারবেন। আমরা বের হওয়ার আগে তামিম এটা নিয়ে কথা বলবেন।